স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত 2 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গত রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। এজন্য পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় গতরাত থেকে টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। টানা বৃষ্টিতে বরগুনায় কি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে? জনগণ কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? রাজীব, আসলে গত 2 দিন যাবৎ যে বৈরী আবহাওয়া চলছে এবং গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার মানুষ। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পরিমাণ মানুষ প্রতিদিন এখানে আসতো, সেই পরিমাণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে না। এবং এখানে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো এখন পর্যন্ত কিন্তু খোলেনি। এই টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কিন্তু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা দেখেছি। বিশেষ করে যারা এখন ধান রোপণ করছেন এবং তারা কিন্তু ধান রোপণ করতে পারছেন না, এবং যারা ধান মারাই করছেন তারা মারাই করতে পারছেন না এই বৃষ্টির কারণে। অনেকে ধান সিদ্ধ করেছেন, সেগুলো শুকনোর জন্য সেগুলো কিন্তু শুকানো দিতে পারছেন না, সেটা কিন্তু আমরা দেখেছি। এই উপকূলীয় জেলায় বরগুনায় গত 2 দিন যাবৎ কিন্তু যে টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে এবং গভীর সমুদ্রে যে 3 নম্বর সংকেত চলছে, এবং এই লঘুচাপের কারণে যেই সকল জেলেরা মাছ শিকার করতে গিয়েছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত ফেরেনি অনেকেই। কারণ হচ্ছে যে অনেকেই দাদন নিয়ে মাছ শিকার করতে যায় এবং সেই দাদনের টাকা অনেকে বলছে যে মাছ তেমন না পাওয়ার কারণে সেই ঋণ পরিশোধ করতেও অনেকে হিমশিম খাচ্ছে, যার কারণে অনেক তারা কিন্তু সেখানে ঝুঁকি নিয়ে মাছ শিকার করতে যায়। এবং সেই সকল জেলেরা এখন পর্যন্ত কিন্তু কিনারায় ফিরে আসেনি। এবং এর আগেও বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে এরকম টানা বৃষ্টিতে এখানে বীজপালা কিন্তু তলিয়ে গিয়েছেন। এবছর আসলে যদি বলি, বিশেষ করে কৃষকরা কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হবে। অনেকের বীজপালা নষ্ট হয়ে গিয়েছেন, তারা কিন্তু সেই বীজপালাও তাদের কিন্তু সেখান থেকে ফিরে আসতে হলে অনেক সময় লাগবে। এই উপকূলীয় জেলায় প্রায় 40,000 জেলে রয়েছেন, যে সকল জেলেরা তাদের গভীর সমুদ্রে মাছ শিকার করে তাদের কিন্তু সংসার পরিচালনা করেন। সেই সকল জেলেরা প্রতিনিয়তই কিন্তু এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা কাজ করছে। এবং এখন পর্যন্ত যে শহরের যে অবস্থাটা বলছি, যে এখানকার মানুষ যেগুলো খেটে খাওয়া মানুষগুলো হচ্ছেন, তারা একদিন কাজ না করলে আসলে তাদের সংসার চলে না, এরকমই একটা অবস্থা রয়েছে। সেই সকল শ্রমিকরা এই টানা বৃষ্টির কারণে তারা বের হতে পারছেন না। সকাল থেকে এইরকম বৃষ্টি কিন্তু পড়ছে, যেটা দেখেছি আমরা। এবং এই বৃষ্টির কারণে যারা কৃষক এবং জেলে এবং শ্রমিক, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব। আপনাকে ধন্যবাদ। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ আছে 19টি কারখানা, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানায়, সকাল 8টা থেকে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 14টি কারখানা। বাকি 5টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পর আজও 19টি কারখানা বন্ধ থাকার কারণটা কি? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ রাজীব, আপনি যে বিষয়টি বলছিলেন সেখানে আমি
শিল্প পুলিশের একের কাছে যেমন আমি প্রশ্নটি করেছিলাম, আজকে যেহেতু 19টি কারখানা বন্ধ রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 14টি কারখানা যেটি শ্রম আইনে বন্ধ রয়েছে এবং বাকি 5টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে যে অনেক কারখানাগুলোতে কিন্তু একটা অর্থনৈতিক সংকট রয়েছে এবং বেতন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কিন্তু সেই কারখানাগুলো বন্ধ রয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে যে শিল্পাঞ্চলে যে একটি পরিস্থিতি ছিল, প্রায় 55টি কারখানা বন্ধ ছিল, সেই তুলনায় কিন্তু আজকে 19টি কারখানা, এবং শিল্প পুলিশ যেমনটি বলছেন যে এই 14টি কারখানা যেটি রয়েছে সেই কারখানাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে এবং মালিকপক্ষের সাথে এই বিষয়টি তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, যাতে শিল্প পুলিশ সবসময় আসলে কিন্তু এই বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানায় অসন্তোষ হলে সেখানে তারা সেই পরিস্থিতিগুলো সামাল দিয়েছে। তো সব মিলে আমরা যদি বলি, গতকালকে যে আপনি জানেন যে যেটি সচিবালয়ে একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু 18 দফা দাবি মানা হয়েছে এবং সেই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু আজকে শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি শ্রমিকরা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন অধিকাংশ কারখানাতে। তবে এই যে 19টি কারখানা রয়েছে তার মধ্যে যে 14টি কারখানা যেটি বললাম আপনাকে শ্রম আইনে বন্ধ রয়েছে, সেই কারখানাগুলো কিন্তু পজিটিভ দিকেই তারা বলছেন শিল্প পুলিশ যে এটি খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে, কারণ এই বিগত কিছুদিন যাবতই কিন্তু এই অর্থনৈতিক সংকটগুলো বিভিন্ন মালিক পক্ষে সেগুলো রয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বকেয়া বেতন বা অন্যান্য কারণে এই কারখানাগুলো বন্ধ রয়েছে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যাতে আজকে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি বা এখানে অসন্তোষ যাতে না হয়, সে কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনী, র্যাব এবং এপিবিএন এর সদস্যরা তারা কিন্তু রয়েছে এবং সকাল থেকে এই শিল্পাঞ্চল এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কোনো অস্থিতিশীল খবর পাইনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা দুপুরের পর আমরা দেখতে পাবো আসলে সার্বিক চিত্র বা এই অবস্থাটি কত দূর যায়। সব মিলে এখন পর্যন্ত শিল্পাঞ্চল কিন্তু শান্ত রয়েছে। রাজীব। হালিম, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরের বাজারগুলোতে চাহিদা অনুযায়ী নেই ইলিশের আমদানি, এবার রেকর্ড চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, ইলিশের দাম বাড়ার কারণ কি? সরবরাহ নিয়ে জেলেরা কি বলছেন? রনি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইলিশের দাম বাড়ার কারণ কি এবার? বিক্রেতারা কি বলছেন? এখন ভরা মৌসুম চলছে, এই ভরা মৌসুমে আসলে চাঁদপুরে অন্যান্য বছর এই সময়টাতে 3 থেকে 4 হাজার মন প্রতিদিন ইলিশ আমদানি হচ্ছে, কিন্তু এই বছর ইলিশের আমদানি হচ্ছে আজকে যেটা হচ্ছে 300 থেকে 400 মন ইলিশ সর্বসাকুল্যে আমদানি হচ্ছে। এই কারণে আসলে যেহেতু ইলিশের প্রচুর চাহিদা রয়েছে দেশ বিদেশে, সেই কারণে আসলে ইলিশের সরবরাহ কম থাকায় ইলিশের দামটা খুব বেশি বেড়ে গেছে। আজকের বাজারেও চাঁদপুরে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়, আর যেটা দক্ষিণাঞ্চলে একটু নিম্নমানের ইলিশ সেটা বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকায়। আর এর উপরের সাইজের 1.5 কেজি সাইজের ইলিশ কিন্তু আপনার 2500 থেকে 2600 টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম বাড়ার বিষয়টা আসলে যেহেতু আমদানি কম, এই কারণে ইলিশের দাম বেড়েছে। আর ভারতে আপনি জানেন যে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই রপ্তানির ঘোষণার পর থেকেই কিন্তু ইলিশের দাম প্রতি কেজিতে আরো 100 থেকে 150 টাকা বেড়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা যেমন জানিয়েছে। তো চাঁদপুরে আসলে এই ব্যবসায়ীরা বলছেন যে চাঁদপুর থেকে আসলে ইলিশ ভারতে রপ্তানি করার যে আশা করা হচ্ছে, সেটি আসলে যেহেতু সরবরাহ কম, সেটি কতটুকু সম্ভব হবে বা আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চাঁদপুরের ব্যবসায়ীরা। তো আজকে চাঁদপুরে 3,300 মন ইলিশ আমদানি হয়েছে। চাঁদপুরের বাজারে যে ইলিশ আমদানি হয়েছে, এই ইলিশ আরো কম আমদানি হওয়াতে কিন্তু হতাশা প্রকাশ করছেন ব্যবসায়ী ক্রেতারা বলছেন আসলে যে পরিমাণে ইলিশ কম, এর মধ্যে আসলে বিদেশে রপ্তানি করাটা আসলে এই কারণে ক্রেতারাও একটু হতাশা প্রকাশ করেছেন যে আগে তাদের ইলিশ খাওয়ার বা তাদের সাথে ইলিশ না দিয়ে রপ্তানি করাটা নিয়ে তারা আসলে সন্তুষ্ট হতে পারছেন না। ইব্রাহিম নিয়ে আপনাকে ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান জো বাইডেন।
বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠককালে ডক্টর ইউনূস দ্য আর্ট অফ ট্রায়াম্ফের একটি কপি উপহার দেন জো বাইডেনকে। এটি বিপ্লবের সময় ছাত্র যুবকদের আঁকা প্রাচীর চিত্রের উপর ভিত্তি করে রচিত একটি বই। গত 3 দশকের মধ্যে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটি প্রথম বৈঠক। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণ যুবাদের সমর্থন করার নানা উপায় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডা সরকারের প্রশংসা করেন তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দেওয়ার জন্য আবেদন জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র তরুণদের আঁকা দেয়ালচিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন ডক্টর ইউনূস। দর্শক, আবার এক নজরে দেখে নেব দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান সংবাদ করেছে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। নিউ ইয়র্কে ইউনূস বাইডেন বৈঠক। দুই শীর্ষ নেতার বৈঠক প্রায় 30 মিনিট স্থায়ী হয়। বৈঠকে বাংলাদেশের সংস্কারে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। এছাড়া তারা প্রতিবেদনে বলছে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক বিরল। প্রথা ভেঙে দুই শীর্ষ নেতার হৃদ্যতাপূর্ণ এই বৈঠক প্রতীকী অর্থেও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। প্রথম আলোর একটি গোলটেবিল বৈঠক ছিল, সেখানে বলা হয়েছে রাজনৈতিক কারণে ব্যাংক খাত রুগ্ন হয়ে পড়েছে। সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতে সংস্কার আনতে হবে। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান জানিয়েছেন। এরপরে আছে আমার হাতে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছেন রয়টার্সকে সাক্ষাৎকার। 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। গতকাল রাতে যেটি হয়েছে ডক্টর ইউনূস জো বাইডেন ঐতিহাসিক বৈঠক। এছাড়া পোশাক শ্রমিকদের 18 দফা মেনে নিয়েছে সরকার ও মালিক পক্ষ। এই প্রতিবেদনটি করেছে ইত্তেফাক। পরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা প্রধান শিরোনাম করেছে গোয়েন্দা নজরে নতুন ডিসিরা। 3 কোটি টাকার চেক তদন্ত করবে সরকার। 3 দিনের আগেই তদন্ত প্রতিবেদন পাবো বলছেন জনপ্রশাসন সচিব। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক। বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস। সেনাপ্রধানের সংবাদটি তারা করেছে 1.5 বছরের মধ্যে নির্বাচন, দেশ জুড়ে আলোচনা। পরে আমার হাতে আছে দৈনিক সমকাল। ডক্টর ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক, যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস। এরপরে আছে আরেকটি খবর, পুলিশ বাহিনী সংস্কারে 3 বিষয়ে প্রাধান্য, তার একটি বিশেষ সংবাদ করেছে। এরপরে আছে আমার হাতে দৈনিক যুগান্তর। তারাও প্রধান শিরোনাম করেছে দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূসকে জো বাইডেন, পাশে থাকবে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এক নজরের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।